শারীরিক প্রতিবন্ধকতা অনেকের কাছে জীবনের শেষ অধ্যায়, কিন্তু কারোর কারোর কাছে সেটি নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা। সকাল হলেই শুরু হয় নতুন দিনের যুদ্ধ। হুইল চেয়ারে ভর করে বাড়ি থেকে বেরিয়ে পড়েন আরমান। রোদ, বৃষ্টি কিংবা ক্লান্তি কোনো কিছুই তাকে থামাতে পারে না। সারাদিন বিভিন্ন এলাকায় ঘুরে বিক্রি করেন বাদাম, ছোলা, বুট, মাংস, নানা পণ্য। দিন শেষে যা আয় হয় সেটি তার পরিবারের বেঁচে থাকার একমাত্র ভরসা। আমার নাম আরমান দলজি। আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায়। প্রতিবন্ধীদের সংগ্রামের কোনো শেষ নেই। এটা সাধারণ যারা আছেন তারা বলে বুঝাতে পারবে না। তাদের পরিবার থেকে সামাজিক হতে রাস্তাঘাটেতে সর্বদিকে সংগ্রাম। যেমন আমার কথাই বলেন, আমার যখন প্রচণ্ড এখন পা ব্যথা করতেছে, হাত ব্যথা করতেছে, কোমরে ব্যথা করতেছে, বসে আছি। আবার দেখা গেলে রাস্তাঘাটে চলাফেরা কঠিন, অনেক অনেক কঠিন বাইক। বর্তমানে মোহাম্মদপুর আরশিনগরে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। অভাব অনটনের সংসারে পঞ্চম শ্রেণীর পর থেমে যায় তার লেখাপড়া। মাত্র 3.5 বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হন। 2006 সালে এক দুর্ঘটনার পর প্যারালাইজ হয়ে এক হাত আর এক পা অচল হয়ে পড়ে। ধীরে ধীরে হারাতে থাকেন শারীরিক সক্ষমতা। তবে শারীরিক অক্ষমতা তার স্বপ্নকে থামাতে পারেনি। আমার যখন বয়স 3.5 বছর তখন আমার টাইফয়েড হয়। টাইফয়েডের পরে মোটামুটি হাঁটতে পারতাম, তবে স্বাভাবিক মানুষের মতো না, হাঁটতে একটু সমস্যা হইতো। 2006 সালে আমার ছোট একটা 5-6 দিকে দুর্ঘটনা, আমি অনেক উপর থেকে পড়ে যাই। পড়ে গেলে প্রচুর ব্লাড যায় এবং আমার ওখানে স্ট্রোক করি। তারপর থেকে আমি ধীরে ধীরে আমার শরীরের শক্তিটা আরও কমে, একবারে আস্তে আস্তে হাঁটাচলা বন্ধ হয়ে যায়। 2010 সালের পর থেকে আর হাঁটতেই পারি না। প্রায় 15 বছর আগে বাবাকে হারান আরমান। সেই থেকে পরিবারের বড় সন্তান হিসাবে সংসারের ভার তার উপর পড়ে। অসুস্থ মা আর ছোট ভাইকে নিয়ে থাকেন তিনি। মায়ের ওষুধ, নিজের চিকিৎসা আর সংসারের খরচ সব মিলিয়ে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ। কিন্তু মানুষের কাছে হাত পেতে নয়, নিজের পরিশ্রমে বাঁচতে চান তিনি। তাই শুরু করেন হুইল চেয়ারে ছোট্ট একটি ভ্রাম্যমান ব্যবসা। দৈনিক আয় করেন 300 থেকে 400 টাকা। তবে এই আয়ে সংসার চালানো যেমন কঠিন, তেমনি নিয়মিত চিকিৎসাও প্রায় অসম্ভব হয়ে পড়ে। আমার এই টুকিটাকি এগুলোই করি। দেখা গেল আমার ট্রিটমেন্টের খরচ, মায়ের ট্রিটমেন্টের খরচ, তাছাড়া ঢাকা শহর থাকা তো অনেক ব্যয়বহুল। ওখানে সংসারের টুকিটাকি বাসা ভাড়াগুলা এগুলো দিতে হয়। 300-400 টাকা গিয়ে সংসার চলে, যেখানে আপনার 25-30 হাজার টাকার উপরে 3-4 জনের পরিবারের খরচ। তাছাড়া ট্রিটমেন্টের খরচ, ওষুধের খরচ, আমার মায়ের কোমরে একটা হাড় ভাঙা, মায়ের খরচ আছে। তাছাড়া ওনার হাই প্রেশার, ডায়াবেটিস, এগুলো নিয়ে তো মোটামুটি ওষুধের একটা খরচ। আমার নিজের ব্যথার ওষুধ খাইতে হয়, ক্যালসিয়াম খাইতে হয়, নিউরন বি খাইতে হয়। ব্যবসার ব্যস্ততার মাঝেও থেমে নেই তার সৃজনশীলতা। অবসর পেলেই লেখেন কবিতা, ছড়া কিংবা কথার সাথে মিলিয়ে চরণ। জীবনের কষ্ট, স্বপ্ন আর সংগ্রাম ফুটে ওঠে তার লেখায়। হয়তো অর্থের অভাব আছে, কিন্তু আত্মসম্মানের অভাব নেই। আমি কবিতা লিখতে পছন্দ করি, কবিতা লিখি, জীবনভিত্তিক কবিতা লিখি, ছন্দ লিখি। চিন্তা করলাম ভিক্ষা সবাইকে দিতে হয় না, সবাই হাত পাততে পারে না, আমাকে দিয়ে জিনিসটা হয় না। এটা আল্লাহবত হয়, ন্যাচারালি আল্লাহ আমাকে দিচ্ছে, এটা আমাকে দিয়ে হয় না। আমি কারো কাছে চাইতে পারি না। আমি ইভেনকে আমার এই প্রোডাক্টগুলো কাউকে বলতে পারি না ভাই কিনেন, যার মন চায় কিনে, না মন চায় কিনে না। লজ্জা, একটা সামাজিক লজ্জা বলতে যে জিনিসটা, ওটা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, যাতে এইভাবে কাজ করে খাইতে পারি, আলহামদুলিল্লাহ। সমাজে এখনো অনেকেই মনে করেন প্রতিবন্ধী মানেই অন্যের উপর নির্ভরশীল জীবন, কিন্তু আরমান সেই ধারণাকে প্রতিদিন ভুল প্রমাণ করছেন। হুইল চেয়ারে বসেও তিনি দেখিয়ে দিচ্ছেন অক্ষমতা শরীরে নয়, অক্ষমতা মানুষের মনোবলে। তার একটাই চাওয়া, সহানুভূতি নাই, কাজ করার সুযোগ। কারণ তিনি বিশ্বাস করেন সামান্য সহযোগিতা পেলেই নিজের মতো আরো অনেক প্রতিবন্ধী মানুষ আত্মসম্মানের সাথে বেঁচে থাকার পথ খুঁজে পাবেন। সরকারের কাছে চাওয়া আছে আমাদের প্রতিবন্ধীদের যে প্রতিবন্ধী ভাতাটা দেওয়া হয়, ওই ভাতাটা আমাদের জন্য পর্যাপ্ত না। সরকার যদি ভাতাটা বৃদ্ধি করতো, যারা একদম জেনুইন প্রতিবন্ধী, একেবারে হাত পা কিছু লাড়তে পারে না, বিছানায় থাকে, তাদেরকে যদি মিনিমাম একটা টাকা দিত, তারা তাদের পরিবার দেখা গেল তাদেরকে দেখাশোনা করতে সুবিধা হইতো। সমাজের বিত্তশালীদেরকে বলবো, যারা প্রতিবন্ধী তাদেরকে হয়তো একটা ব্যবসা ধরাই দেন, না তো একটা ভাতাভিত্তিক একটা ব্যবস্থা করে দেন, যাতে তারা অন্য কারো কাছে হাত পাততে না হয়।
নুরুজ্জামান রিকো, দৈনিক করতোয়া, ঢাকা।